পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কোনো আপোষ করা হবে না। রিয়েল টাইম তদারকির মাধ্যমে কোনো অসঙ্গতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব নেওয়ার পর বিএসইসিতে সংবাদ সম্মেলন করেন নতুন চেয়ারম্যান। বলেন, বাজারে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নেওয়া হবে উদ্যোগ। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। বাজারের অন্যতম দুর্বলতা হিসেবে ভালো মানের শেয়ারের ঘাটতির কথা তুলে ধরেন তিনি। জানান, বহুজাতিক সরকারি ও উচ্চ প্রবৃদ্ধির কোম্পানিকে বাজারে আনতে কাজ করবে কমিশন। এছাড়া বিদেশে বিনিয়োগ কমে যাওয়া, মিউচুয়াল ফান্ড খাতের দুর্বলতা এবং বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম থাকার বিষয় তুলে ধরেন। বিএসইসির নতুন ৩ জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সকালে সংস্থাটির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ৪ কমিশনার পদত্যাগ করেন। বিগত বছরগুলিতে আমাদের পুঁজিবাজার প্রবৃদ্ধি ও আশাবাদের অনেক সময় অতিক্রম করেছে। তবে একই সঙ্গে এমন কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে যা বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করেছে। এদিকে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ছাড়িয়ে এসেছে ১৩০০ কোটির ঘর। ডিএসইএক্স সূচকও বেড়েছে ৩৩ পয়েন্টের বেশি। পাশাপাশি আজ শেয়ার দর বেড়েছে প্রায় ৬২ ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২ পয়েন্টের বেশি। বৃহস্পতিবার সারাদিন ইতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ার বাজার। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৩.৩৪ পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে ৫,৪৭৫ পয়েন্টে। সূচকের সাথে সাথে বেড়েছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ১,৩৫১ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি ৪৬ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, দর কমেছে ১০৪টির। অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে এনসিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস দ্বিতীয়, তৃতীয় নাভানা ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে জেনেক্স ইনফোসিস, রিলায়েন্স ইন্স্যুরেন্স দ্বিতীয়, তৃতীয় সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২.৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৪৬ লাখ টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সরকারি চাকরিজীবীদের পে স্কেল হলে তা সামগ্রিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এবং শঙ্কা তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পর্যালোচনা এবং নতুন শুল্কের বিষয়ে আলোচনার পরামর্শ দেন তারা। ২০২৫-২৬ অর্থবছরে দেশে সামগ্রিক অর্থনীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তুলে ধরা হয় অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও কর্মপরিকল্পনা। সিপিডি জানায়, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোক্তারা আরও ক্ষতির মুখে পড়বে। রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে এনবিআর। দুর্বল ব্যাংকিং এবং বৈশ্বিক অস্থিরতার কারণে ঝুঁকির মুখে পুরো অর্থনীতি। জ্বালানি মূল্য বৃদ্ধির ফলে তাৎক্ষণিকভাবে মূল্যস্ফীতিটা বেড়ে যায় এবং ভোক্তা মূল্য সূচক যেটা কিনা সিপিআই, সেই সিপিআইটা কিন্তু প্রায় 0.58% বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আমরা এই যথাযথ মুদ্রানীতি গ্রহণ না করি তাহলে কিন্তু খাদ্যদ্রব্যের দাম বাড়বে, মজুরি বৃদ্ধির দাম এটা বাড়বে। সম্প্রতি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলছে সিপিডি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পর্যালোচনা এবং নতুন শুল্কের বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং ২ নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা।
নতুন পে স্কেল করলে সরকারকে ১ লাখ কোটি টাকা বাড়তি খরচ করতে হবে বলেও জানায় সিপিডি। আলাদা আমরা কংক্রিটলি সেখানে বলেছি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না। বিদ্যুৎ বিভাগের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি অনুমোদন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। বৃহস্পতিবার দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বিআরসি চেয়ারম্যান জানান, পিডিবি সরকারের নির্দেশনা পেয়ে নিম্ন আয়ের মানুষের ওপর বিদ্যুতের দাম বাড়ানোর চাপ না দেওয়ার আবেদন করেছে। ডেসকো, নেসকো, পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য বিতরণ সংস্থাও একইভাবে আবেদন করে। এরপর শীঘ্রই তাদের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত জানায় বিইআরসি। ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানির পর বুধবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড়ে ১ টাকা ৫২ পয়সা দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এতে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করা লাইফলাইন গ্রাহকের ক্ষেত্রে ৬৯ পয়সা বেড়ে দাঁড়ায় ৫ টাকা ৩২ পয়সা, আর ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে ৯২ পয়সা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ১৮ পয়সা। যেটা বাড়ানোর প্রস্তাব হয়েছিল ওটা প্রত্যাহার করতে চাচ্ছে না তারা। এটা কারা করছে? এটা পিডিবি করছে সরকারের সম্মতি নিয়ে, অন্য কোম্পানিগুলো করবে, বাট আমরা ওদের সঙ্গে মিটিং করবো, বিতরণ কোম্পানিদের সঙ্গে। পিডিবি তো তার মধ্যে অন্তর্ভুক্ত, ওদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত দিই। কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই ১ ঘণ্টা কলম বিরতি পালন করেছে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে সাময়িক সময়ের জন্য ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। এদিকে টানা ৪র্থ দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম সহ বোর্ডের সকল সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। টানা ৪র্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় তারা চেয়ারম্যানের অপসারণ সহ ব্যাংকটির কর্মকর্তাদের ১ ঘণ্টার কর্মবিরতির আহ্বান জানান। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হলো ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তাদের আমানতের সুরক্ষার জন্য। আমাদের আন্দোলন হলো ব্যাংকের গ্রাহক যারা আছেন তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য। আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দেয় দিলকুশা শাখার কর্মকর্তারা। লাইনে দাঁড়িয়েও সেবা পায়নি গ্রাহকরা। তবে সকাল ১১টার পর কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমরা তো জানিই না আজকে কর্মবিরতি চলছে, এখন না জানা অবস্থায় এসে দেখি যে কর্মবিরতি, এতে তো আমাদের কর্মঘণ্টা লস হচ্ছে। যেখানে আমরা একটা চেক জমা দিয়েছি ৫ থেকে 10 মিনিটের মধ্যে সেরে ফেলতাম, সেখানে আধা ঘন্টা ওয়েট করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। কর্মবিরতি আছে নাকি এর জন্য এই মানুষের দুর্ভোগ হচ্ছে। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি পালন করা হচ্ছে না। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকের এমপ্লয়ীদের জন্য আমাদের সুস্পষ্ট সার্ভিস রুল আছে, সার্ভিস রুল ফলো করতে আমরা বাধ্য। সার্ভিস রুলের পরিপন্থী কেউ যদি কোনো কাজ করে, সে বিষয়টা যদি ম্যানেজমেন্টের নলেজে আসে, তাহলে আমাদের যে ডিসিপ্লিনারি যে প্রসেস আছে সেই প্রসেস আমরা ফলো করি। ইসলামী ব্যাংক চলমান সমস্যার দ্রুত সমাধান করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কৃষকদের কাছ থেকে আম সংগ্রহ শুরু করেছে প্রাণ আরএফএল গ্রুপ। রাজশাহীতে তাদের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। প্রাণ জানিয়েছে চলতি মৌসুমে ১২,০০০ আম চাষির কাছ থেকে ৬০,০০০ টন আম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাণ গ্রুপ ম্যাঙ্গো ড্রিঙ্ক, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে রাজশাহীর পাশাপাশি নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানাতেও প্রাণ আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা জেলা থেকে গুটি ও আশিনা আম সংগ্রহ করা হচ্ছে। প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, ক্রেতাদের জন্য সর্বোত্তম মানের ফ্রুট ড্রিঙ্কস ও জুস নিশ্চিত করতে তারা কাঁচামালের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ কারণে আমের জন্য বিখ্যাত অঞ্চলগুলো থেকে আম সংগ্রহ করছে। তাই এসব অঞ্চলে পাল্পিং কারখানা ও প্রতিষ্ঠা করছে তারা।
সামনে অর্থ বছরে বাজেটে এটিপির প্রায় 11% বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে 70,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত খরচের চাপ সামলাতে দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী বলছেন, নীতি কাঠামোতে জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য উন্নয়ন বরাদ্দ আগের বছরের চেয়ে 25% কমিয়ে রাখা হয় 22,520 কোটি টাকা। সামনের বাজেটে এ খাতে এডিপির প্রায় 11% বা 32,691 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উৎপাদন খরচের চেয়ে ভোক্তার কাছে 40% কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হয়। এতে প্রতি অর্থ বছরেই বড় অঙ্কের ভর্তুকি গুনতে হয় সরকারকে। সম্প্রতি বিদ্যুতের দাম বাড়লেও ভর্তুকির চাহিদা থাকছে 35,000 কোটির বেশি। এদিকে বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ায় গ্যাস খাতে ভর্তুকি লাগতে পারে 20,000 কোটি টাকা। এমন অবস্থায় দেশীয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের যে ডোমেস্টিক এক্সপ্লোরেশনটা যেটা চালু আছে, মনোযোগ দিয়ে টাকা দিয়ে ফান্ডিং সব কিছু করে এটাকে চালু রাখতে হবে। আমরা এখন তো প্রায় 1700-তে নেমে গেছে প্রোডাকশনটা। এটাকে আমি অত বড় কিছুতে যাচ্ছি না, আমরা এটাকে 2000-এ এনে তারপরে 2000-এ রাখতে পারবো। বাকিটা আমরা এলএনজি আকারে ইম্পোর্ট করতে হবে। তো এলএনজির জন্য আমাদের ওই ব্যবস্থার এফএসআরইউ বাড়াতে হবে এবং যা যা করণীয় করতে হবে। 1.5 দশকেরও বেশি সময় টেকসই জ্বালানি ও বিদ্যুৎ খাত গড়ে তোলায় বিগত সরকারের উদাসীনতা ছিল বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান, আমদানি নির্ভরতা কমাতে জোর দিচ্ছে বর্তমান সরকার। আমরা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু আমরা বড় বড় জিনিস করেছি, কিন্তু জ্বালানির সিকিউরিটি আমরা দিতে পারি নাই। যার জন্য আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন দেখেছি যে জ্বালানির কি বেহাল অবস্থা। আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নবায়নযোগ্য বিদ্যুতের প্রসারে সোলার প্যানেল, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় সহ নীতি সুবিধা দেয়া হতে পারে আসছে বাজেটে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোগলহাট স্থলবন্দর আবারও চালুর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। দুপুরে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চেয়ারম্যান জানান, মোগলহাট স্থলবন্দর চালুর জন্য সরকার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্দরের জমি ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমি এখানে ফিজিক্যালি আসছি লোকেশনটা দেখার জন্য, এবং এটা ভবিষ্যতে কিভাবে আমরা আগাতে পারি সে বিষয়গুলো আমরা এখানে যাওয়ার পরে রিপোর্ট আকারে দেওয়া হবে। মাননীয় মন্ত্রীর সাথে একটু আগে আমার কথা হয়েছে, তিনি ইচ্ছা পোষণ করছেন যে মোগলহাট এটা ঐতিহ্যবাহী একটা পোর্ট ছিল, ঐতিহাসিকভাবে এটা অনেক পুরনো জায়গা ছিল, এদিক দিয়ে মানুষের আসা যাওয়া করতো, ট্রেড হতো। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ের 100 কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দখল নিতে ব্যক্তি নামে দলিল বানিয়ে চলছে বালু ভরাট। রেলওয়ের এই সম্পত্তি ক্রয়সূত্রে হাত বদলের মাধ্যমে কেনার দাবি দখলদারদের। তবে রেলওয়ের দাবি এটি কখনো কারো কাছে বিক্রি করেনি তারা। রেলওয়ের জলাশয় হিসাবে পড়ে থাকা কুষ্টিয়ার পোড়াদহ এলাকার 100 কোটি টাকা মূল্যের প্রায় 36 বিঘা সরকারি সম্পত্তি বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বালু ভরাট করার পর রেলওয়ের সাইনবোর্ড সরিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড। করেছেন নিজেদের নামে ক্রয়সূত্রের দলিলও। স্থানীয়রা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুস সামাদ, সালেহিন মামুন সহ বেশ কয়েকজনের একটি প্রভাবশালী চক্র কোনো কিছু তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু ভরাট করে রেলওয়ের সম্পত্তি দখল করেছে। রেল বলছে তো আমরা বিক্রি করি নাই, বুঝছেন? তো এখন এরা যারা বালু ফেলছে এরাই জানে কিভাবে নিল। সরকারি জায়গায় এখন যদি দখল করে মানুষ নেয় গাছ জোরে, তাহলে তো সে আগের পূর্বজন্মের ভিতরে তো চলে গেল। এই সম্পত্তি অনেকটা প্রকাশ্যে দখল হয়েও নিশ্চুপ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা। মামলা ও মাইকিং করেই সেরেছেন দায়।
এই কাজটা করা দরকার ছিল রেলের কর্মকর্তার, এবং তারা সেরকম ভূমিকা রাখেনি। আমরা জানতাম এটা রেলের জায়গা পাশে, ভিতরে কাগজপত্র কি আছে তো জানি না আমরা। তবে দখলদারদের দাবি রেলওয়ের এই সম্পত্তি ক্রয় সূত্রে হাট বদলের মাধ্যমে কিনেছেন তারা। আমাদের RSA এবং দলিল মূল্যে আমাদের এই জমি, এটা আমাদেরই জমি, আমরা রেজিস্ট্রি করছি, রেভিনিউ দিছি, ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই জমি রেজিস্ট্রি করছি। এই সম্পত্তি নিজেদের দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এটি কখনো কারোর কাছে বিক্রি করা হয়নি। ওরা যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা করে আদালতে আমরা আমাদের আর্জি করবো, ওরা করবে, তখন এটা বেরিয়ে আসবে। রেল হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। তো তাদের সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলা হয়েছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, যেমন আমরা অভিযোগের ভিত্তিতে ওই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি, তাদেরকে বলেছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসনের সকল সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসন তাদেরকে করবে। কাদের ছত্রছায়ায় রেলওয়ের এই সম্পত্তি দখল হচ্ছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি ঈদের পর প্রথম হাটবার থেকেই জমে উঠতে শুরু করেছে নাটোরের চামড়ার আড়ত। বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি লবণজাত কাঁচা চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা। জেলা চামড়া ব্যবসায়ী নেতারা জানান, কাঁচা চামড়া আড়তে নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা, তবে এখনো এসব চামড়া কিনতে আসেনি ঢাকার ট্যানারি প্রতিনিধিরা। তারা আসলে আরও চাঙ্গা হবে হাটে পশুর চামড়া বেচাকেনা। প্রতি বছরের মতন এবারও ট্যানারি মালিকদের চাহিদা মতো চামড়া সরবরাহের আশা করছেন তারা। ন্যায্য দামে ও নগদ টাকায় চামড়া কিনলে ব্যবসায়ীরা লাভবান হবে বলেও আশা আড়তদারদের। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 123 টাকা 25 পয়সায়। কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 167 টাকা 13 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 144 টাকা 47 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 33 টাকা 6 পয়সায়। আগের দরেই বিনিময় হয়েছে আরব আমিরাতের দিরহাম, বিনিময় হয়েছে 33 টাকা 72 পয়সা। কুয়েতি দিনারের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 403 টাকা 80 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 30 টাকা 86 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী